প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ক্রিস্টিনা রাফেদৌস। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। দেশের উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলা হচ্ছে, সেনাবাহিনীর দরবার অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকটে পড়ছে বাংলাদেশ, বললেন ওবায়দুল কাদের। 18 কোটি মানুষকে একই লাইনে চলতে বাধ্য করা হচ্ছে, মন্তব্য মঈন খানের। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর সারা দেশে খুলেছে মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। আবারও হিট অ্যালার্টে জারি কালবৈশাখীর পূর্বাভাস। সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও যে কোনো সময় জ্বলে ওঠার আশঙ্কা। অভিযান চলমান রাখবে ফায়ার সার্ভিস, নৌ ও বিমান বাহিনী এবং কোস্টগার্ড। অসুস্থ মানুষের শরীরে নিজেই কাটাছেঁড়া করে পৈশাচিক আনন্দ পেতে মিল্টন সমাদ্দার, বললেন গোয়েন্দা প্রধান। মিল্টনের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করছে ডিবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো সংবাদে। দেশের উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর দরবার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আগে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়ামে সেনা প্রাঙ্গণে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। ঢাকা সেনানিবাস এলাকায় নবনির্মিত AFIP ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে জনগণের আস্থা অর্জন করতে পারায় সেনাবাহিনীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী। 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা, বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা, বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। সশস্ত্র বাহিনী নিয়ে তার সরকারের লক্ষ্য তুলে ধরেন শেখ হাসিনা। আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক, জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখে প্রতিটি দেশ প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করে। বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে 1974 সালের যে প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেছিলেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই, তবে দেশটির মানবাধিকার নিয়ে সত্য বললে দেশটির স্বার্থে আঘাত লাগলে কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। কাদের বলেন, যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তা বাংলাদেশেও আছে। রাকিব হাসানের রিপোর্ট। দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগের কোনো সংঘাত নেই বলে জানান তিনি। আমরা যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত করব কেন? সত্য বলতে গিয়ে সেটা যদি যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগে, সেখানে তো আমাদের কিছু বলার নেই। স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত জানিয়ে প্রতীক বরাদ্দ প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। প্রতীক ছাড়া নির্বাচন একটা ভালো প্রতিদ্বন্দ্বিতার জন্য মনে করা হয়েছে যে টার্ন আউট ভালো হবে, ইলেকশনটা কম্পিটিটিভ হবে। সেজন্য আমরা নিজেরা প্রতীক
দিইনি। তো অন্যেরা প্রতীক ব্যবহার করবে না এ ব্যাপারে তো আমাদের দ্বিমত নেই। যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে এই প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয় বলেও জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। গ্লোবাল ইকোনমি যুদ্ধের কারণে যে অর্থনৈতিক সংকট এটা সারা বিশ্ব জুড়ে এবং তার প্রতিক্রিয়া প্রভাব আমাদের এখানেও আছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বাধীনতার মূল প্রতিপাদ্য ছিল গণতন্ত্র, আর দেশে গণতন্ত্র রক্ষা করতে হলে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ভিন্ন মত উপেক্ষা করে দেশের 18 কোটি মানুষকে সরকার একই লাইনে চলতে বাধ্য করছে বলে অভিযোগ করেন ডক্টর মঈন খান। নতুন করে ভাবতে হবে বাংলাদেশ যে আদর্শ সৃষ্টি হয়েছিল সেই গণতন্ত্র, যে গণতন্ত্র রক্ষার মূল কবচ হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম। ফিলিস্তিনের নিরপরাধ জনগণের উপর ইসরায়েলের আগ্রাসনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গাম্বিয়ার বানজুলে ওআইসির 15তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দেশের পক্ষে এই বক্তৃতায় তিনি এই প্রতিবাদ জানান। তিনি ফিলিস্তিনে চলমান ইসরায়েলের আগ্রাসনের অবিলম্বে অবসান, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা এবং যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনের জন্য দায়ী ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে ওআইসি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ইসলামোফোবিয়ার বিস্তারে উৎকণ্ঠা প্রকাশ করেন। এছাড়াও ডক্টর হাসান মাহমুদ আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলা দায়ের করার জন্য গাম্বিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান ও সুষ্ঠুভাবে মামলা পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য ওআইসি সদস্য রাষ্ট্রসমূহকে অনুরোধ জানান। স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ফিলিস্তিনিপন্থী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিষয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে তারা। ফিলিস্তিনে অতি দ্রুত গণহত্যা বন্ধ করে এর সাথে সংশ্লিষ্টদের বিচারের আওতায় এনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অত্যাচার বন্ধ করার এবং গ্রেপ্তারকারীদের মুক্তির দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কয়েকদিন টানা তাপপ্রবাহের পর তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হওয়ায় আজ থেকে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। দীর্ঘদিন পর স্কুল কলেজ খুলে দেওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় লেখাপড়ায় যা ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেবে শিক্ষকরা। আরও জানাচ্ছেন আমিনা হিরা। গত 20 এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘ 15 দিন পর তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হওয়ায় রবিবার থেকে খুলে দেয়া হয় সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেখা যায় শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। অভিভাবকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় লেখাপড়ায় আবারও মনোযোগী হবে শিক্ষার্থীরা। এখন বাচ্চারা অনেক খুশি স্কুল যে শুরু হয়েছে। পরিবর্তিত আবহাওয়ার সাথে তো সবাইকে অ্যাডজাস্ট করে চলতে হবে। অনেকদিন ছুটি ছিল, বাচ্চারা বাসায় বোর হচ্ছিল, স্কুলে এসে ওদেরও অনেক ভালো লাগছে। স্কুলটা খোলা থাকলে যেটা হয় ওদের পড়ালেখার কন্টিনিউটিটা আসে। স্কুল খোলার পর ক্লাস শেষে শিক্ষার্থীদের আনন্দের অন্ত নেই। দীর্ঘদিন পর ক্লাস করে উচ্ছ্বাসিত সবাই। আমার অনেকদিন পরে স্কুল খুলেছে, আমার অনেক ভালো লাগছে। স্কুল খুলেছে, আমার খুব ভালো লাগছে। স্কুল খুলেছে, আমার অনেক ভালো লাগছে। অনেকটা সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে লেখাপড়ার আগ্রহ কমে যায়, তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করার দাবি শিক্ষার্থীদের। আমার অনেক ভালো লেগেছে, আমি ফ্রেন্ডের সাথে অনেক মিশতে পারছি, অনেক ভালো লেগেছে। অনেক ভালো লাগছে, কিন্তু অনেক গরম। স্কুল যাতে প্রতিদিন খুলে থাকে আমরা এটাই চাই। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা।
দেশের বিভিন্ন অঞ্চলে জারি রয়েছে ২৪ ঘন্টার হিট অ্যালার্ট। এরই মধ্যে ২ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মে মাসে সামগ্রিকভাবে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তীব্র তাপদাহের পর হবিগঞ্জে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। বিকেল ৩:৩০টার দিকে প্রায় ১৫ মিনিট ধরে টানা শিলাবৃষ্টি হয়। এতে অনেকের বাসাবাড়ির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া হাওড়ে উঁচু এলাকার ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিকেল ৩:৩০টার দিকে হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় মানুষের দিক বেদিক ছুটাছুটি করে। অনেকের মোটরসাইকেল সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। শহরের একাধিক বাসিন্দা জানান, বাতাসের সাথে মাঝারি থেকে বড় আকারের শিলাবৃষ্টিতে পুরাতন অনেক বাসাবাড়ির টিন একেবারে নষ্ট হয়ে গেছে। এদিকে জেলা কৃষি বিভাগ জানিয়েছে, হাওড়ে প্রায় ২০% ধান এখনও মাঠে রয়েছে। এই শিলাবৃষ্টিতে ধান ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাগেরহাটের সুন্দরবনের গহীনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট, নৌবাহিনী ও কোস্টগার্ড কাজ করছে। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। পরে আগুন নেভাতে যোগ দেয় বিমান বাহিনীও। স্থানীয়রা জানায়, আগুন সুন্দরবনের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আলোর স্বল্পতা ও পানির উৎস দূরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি। ফায়ার সার্ভিসের পাশাপাশি বন বিভাগ ও গ্রামবাসী আগুন নেভাতে কাজ করছে। কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এদিকে পরিবেশ ও বন মন্ত্রণালয় জানিয়েছে, সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে থাকলেও তা আবার যে কোনো সময় জ্বলে উঠতে পারে। এই কারণে আগামী কয়েকদিন অগ্নি নির্বাপন কার্যক্রম চলবে। হাসপাতালে রোগী না পাঠিয়ে অসহায় বৃদ্ধ মানুষদের ব্লেড দিয়ে নিজেই অপারেশনের নামে কাটাছেঁড়া করতেন মিল্টন সমাদ্দার। অপারেশনে তাদের শরীর থেকে রক্ত বের হলে তা দেখে পৈশাচিক আনন্দ পেতেন তিনি। দিনের পর দিন টর্চার সেলে এমন ভয়ানক কাজ করলেও স্ত্রী একজন নার্স হয়েও প্রতিবাদ করেনি বলে জানান গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ। ৩ দিনের রিমান্ড শেষে মিল্টনের কাছ থেকে এমন ভয়াবহ তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। নুসরাত শারমিনের রিপোর্ট। বেশ কয়েকদিন ধরেই আলোচনায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। দিন যতই যাচ্ছে ততই বেরিয়ে আসছে মানবতার আড়ালে তার ভয়াবহ অপকর্মের তথ্য। রবিবার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় মিল্টন সমাদ্দারের স্ত্রী মিতু হাওলাদারকে। কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, আইন অনুযায়ী বিচার হবে মিল্টনের। সে দোষী কিনা তা প্রমাণ করবে আদালত। আমার কোনো বক্তব্য নেই, আমি কিছু বলতে পারছি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। এরপর রিমান্ডের বিষয়ে কথা বলেন গোয়েন্দা পুলিশ প্রধান। জানান, মিল্টন সমাদ্দার আশ্রমে টর্চার সেল করে বৃদ্ধ মানুষদের নিয়মিত মারধর করতেন। কেউ অসুস্থ হলে তাদের ধারালো ব্লেড দিয়ে নিজেই করতেন অপারেশন। তার ভাষ্যমতে অসুস্থদের কষ্ট দেখে পৈশাচিক আনন্দ পেত সে। গরিব, শিশু, বৃদ্ধ, প্যারালাইজড, বাক প্রতিবন্ধীহীন, তারপরে হলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেটা দেখিয়ে তার যে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন। গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, কত পছন্দ ধরেছে হাতে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, কাটাছেঁড়া রোগীরা কষ্ট পেত, আর্তনাদ করত। এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। স্বামীর এমন অপকর্ম দেখার পরও পুলিশকে না জানানো এবং সবকিছু জেনে চুপ থাকায় মিল্টনের স্ত্রী এই অপকর্মের দায় এড়াতে পারে না বলেও জানান গোয়েন্দা পুলিশ প্রধান। তাকে আমরা ছবি দেখিয়েছি, পিটানোর দৃশ্যটা। এইটা আসলে একজন অনাথ, অসহায়, বাক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই। তার বিচার এই জন্য তার বিচার হতে হবে, এই কথাটা উনি বলেছেন। মিল্টনের অ্যাকাউন্টে আশ্রমের নামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেয়া ১,৮৫,০০,০০০ টাকা আছে বলে জানিয়েছেন পুলিশ। ১,৮৫,০০,০০০ টাকা আছে এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন? নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।
অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ ইতালি একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিকেলে সচিবালয় নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রোর সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী যারা মানব পাচারকারী তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়িয়ে মানুষকে লোভে ফেলে। এই বিষয়ে কিভাবে বাংলাদেশ ইতালি একসঙ্গে কাজ করতে পারে সেই বিষয়ে ইতালির রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। তেমন এমনভাবে আপনি র্যাঙ্কিং করছেন যেটা আসলে সত্য যে পরিবেশের আসল চিত্রটা তুলে ধরতে পারছে না। রিকশা চালকদের চায়ের সাথে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনিয়ে নেওয়ার চক্রের 4 জনকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ। শাহ আলম মিয়া নামে এক রিকশা চালকের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে এই চোর চক্রের সন্ধান পায় পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য দেন মতিঝিলের ডিসি হায়াতুল ইসলাম খান। তিনি জানান, 3 জনের একটি দল নতুন রিকশা টার্গেট করে একত্রে ঘোরাফেরা করে। এরপর সুযোগ বুঝে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে চালককে খাইয়ে রিকশা ছিনিয়ে নেয়। ঢাকার 8টি বিভাগে একযোগে অননুমোদিত স্টিকার ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা জানান ঢাকা দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার জনাব SM মেহেদি হাসান। তিনি বলেন, অভিযানে এখন পর্যন্ত অননুমোদিত স্টিকার ব্যবহারে 363টি, ফিটনেসবিহীন 461টি এবং মেয়াদ উত্তীর্ণ 2350টি গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সাথে অভিযান অব্যাহত থাকার পাশাপাশি যেই সকল প্রতিষ্ঠানের স্টিকার অবৈধভাবে ব্যবহার করা হয়েছে তাদের চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। থাকে যে সকল প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করা হচ্ছে, কে ব্যবহার করছে এবং এটি ওই ব্যবহারকারীর সঙ্গে ওই সংস্থার বা ওই প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে কানেকশন রয়েছে, কার আত্মীয় স্বজন, সেটি বিশদ উল্লেখ করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার ব্যবস্থা করছি। বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে বাস চালক ও হেলপারকে মারধরের জেরে জড়িতদের বিচারের দাবিতে শনিবার সন্ধ্যার দিকে ফের বিক্ষোভ ও ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। দ্বিতীয় দফা বিক্ষোভের এক পর্যায়ে মাহিন্দ্রা চালকদের সঙ্গে সংঘর্ষে জড়ান বাস শ্রমিকরা। এ সময় 2 গ্রুপের অন্তত 15 শ্রমিক আহত হয়। 2 গ্রুপের সংঘর্ষে প্রায় অর্ধশত বাস ও মাহিন্দ্রা ভাঙচুর করা হয়। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এক রাউন্ডে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এরপর বাস চলাচল শুরু হয়। আজও পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশের সিমেন্ট শিট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের আয়োজনে তীব্র তাপদাহে প্রাণী সম্পদ ক্ষতি প্রতিরোধে শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এই আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত তাপে পোল্ট্রি এবং ডেইরি খামারের শেড হিসেবে সিমেন্ট শিট এর কার্যকারিতা এবং চলমান তাপদাহে পোল্ট্রি এবং ডেইরি খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং এর থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। সভায় বিশেষজ্ঞরা খামার ব্যবস্থাপনায় শেডে তাপমাত্রা নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সিমেন্ট শিট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর মোসাদ্দিক হোসেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর নাথুরাম সরকার, শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ারুল হক বেগ, বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব খন্দকার মোহাম্মদ মহসিন, বাংলাদেশ খামার রক্ষা জাতীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব AK ফজলুল হক, প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর রফিকুল হাসান সহ আরও অনেকে। প্রসঙ্গে এবার প্রবাস। বিডি এলিট ক্লাব মালয়েশিয়া আয়োজিত বৈশাখী উল্লাস 1431 উদযাপন সফল করার লক্ষ্যে কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বৈশাখী উল্লাস 1431 উদযাপন কমিটির আহ্বায়ক ফরিদ উদ্দিন গাজী। বক্তব্য রাখেন বডি এলিট ক্লাব মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান খান কাকন, উপদেষ্টা দাতুশ্রী কামরুজ্জামান কামাল। বৈশাখী উল্লাস অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উদযাপন কমিটির ফরিদ উদ্দিন গাজী ও লাল মোহাম্মদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডি এলিট ক্লাব মালয়েশিয়ার বদিউজ্জামান বাবু, মনসুর আল বাদশার, সোহেল সহ আরও অনেকে।
সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। দেশের উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনীকেও আরও আধুনিক, দক্ষ ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলা হচ্ছে, সেনাবাহিনীর দরবার অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকটে পড়েছে বাংলাদেশ বললেন ওবায়দুল কাদের। 18 কোটি মানুষকে একই লাইনে চলতে বাধ্য করা হচ্ছে, মন্তব্য মঈন খানের। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর সারা দেশে হয়েছে মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। আবারও রেড অ্যালার্ট জারি, কালবৈশাখীর পূর্বাভাস। সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও যে কোনো সময় জ্বলে ওঠার আশঙ্কা, অভিযান চলমান রাখবে ফায়ার সার্ভিস, নৌ ও বিমান বাহিনী এবং কোস্ট গার্ড। অসুস্থ মানুষের শরীরে নিজেই কাটাছেঁড়া করে বৈশাখীকে আনন্দ দিত মিল্টন সমাদ্দার বললেন গোয়েন্দা প্রধান। মিল্টনের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করছে ডিবি। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।